নমস্কার সবাইকে। সত্য ঘটনা অবলম্বনের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজ একটা জীবন গল্পের সাক্ষী হবেন আপনারা সকলে। দিদিটা নাম প্রকাশে অনিচ্ছুক, তাই ছদ্মনাম ব্যবহার করছি। বিবাহিত জীবনে 13টা বছর পার করে গেলাম আমরা। একটা ছোট্ট শহরে বেড়ে ওঠা আমার। তখন আমি বিয়েতে পড়াশোনা করছি। বাবা মায়ের সিদ্ধান্তে খুব অল্প সময়ের মধ্যে আমার বিয়ে ঠিক হয়ে গেল পারিবারিক দেখাশোনায়। ছেলে চাকরি করে, পরিবার ভালো, সব মিলিয়ে বাবা রাজি হয়ে গেলেন। আমিও আপত্তি করিনি। বিয়ে ঠিক হবার 6 মাস পর পারিবারিক জটিলতার কারণে বিয়ের ডেট ঠিক হলো। ভালোই ছিলাম, অপরিচিত একজনকে বিয়ে করার চেয়ে বরং পরিচিত হবার চেষ্টা করলাম। সেই 6 মাস চুটিয়ে প্রেম করেছিলাম আমি আর সুমন। একজন সঠিক জীবনসঙ্গীর দেখা পেলাম। ভালো যাচ্ছিল দিন। নির্ভরশীল হয়ে পড়েছিলাম একে অপরের উপর। তারপর পরিবারের সকলের সিদ্ধান্তে বিয়ে হয়ে গেল আমাদের। গ্র্যাজুয়েশন কমপ্লিট করেও হয়ে গেলাম গৃহিণী। শ্বশুর শাশুড়ির মন খুব সহজেই জয় করে নিলাম। সুমনও ছুটি পেলেই চলে আসতো বাড়িতে। তার কিছুদিন পর সুমনের সাথে ঢাকা চলে গেলাম। যাওয়ার দিন শাশুড়ি মা আমাকে জড়িয়ে কান্না করে আমিও কান্না করি। তারপর দাম্পত্যও বেশ কাটছিল। এক কথায় স্বপ্নের মতো রঙিন দিন। তার যেখানে পোস্টিং হয় সেখানেই আমাকে নিয়ে যেত। সময় পার হচ্ছে, বছর বাড়ছে। আশপাশে বাচ্চা নাও শব্দটা কোথায় গিয়ে বাচ্চা হচ্ছে না অভিশাপে গড়ায়। এরই মধ্যেই বিয়ের 9 বছর পেরিয়ে গেলেও সুমনের সাথে আমার সম্পর্ক বেশ ভালো চলছিল। একমাত্র সেই আমাকে বেবি না হওয়ার জন্য দোষারোপ করতো না কখনো। বাংলাদেশে অনেক জায়গায় ট্রিটমেন্ট করালাম আমরা, কিন্তু সব জায়গা থেকেই কোনো ফল হলো না। দুজন মিলে সিদ্ধান্ত নিলাম, তাহলে এবার চলো আমরা ইন্ডিয়ায় চিকিৎসা করাতে যাই। দেখি ওনারা কি বলে, আদৌ সন্তান সুখ আমাদের ভাগ্যে লেখা আছে কিনা। তারপর যেই বলা সেই কাজ, দুজনে চললাম অজানা গন্তব্যে। একটানা 1.5 মাস ট্রিটমেন্ট করার পর তারা জানালো আমি মা হতে পারবো। তবে কথাটা এতটাও স্বাভাবিক ছিল না, কারণ আমি কখনো স্বাভাবিকভাবে কনসিভ করতে পারবো না। তারা বলে দিল বরং IVF করাতে হবে বা টেস্ট টিউব বেবি নিতে হবে। আমাদের নিজেদের ডিম্বাণু শুক্রাণুর মিলনেই পৃথিবীতে আসবে সেই সন্তান। আমরাও রাজি হলাম। শুরু হলো প্রস্তুতি, মানসিকভাবে আর শারীরিকভাবে প্রস্তুতি। আমার ওজন 68 থেকে 55-তে এলো। দিন গড়াচ্ছে, আমার পিকআপ হলো। পিকআপে 13 দিনে 25টা ইঞ্জেকশন দেওয়া হলো তলপেটে। তারপর ইটি হলো। মানসিকভাবে অনেক প্রস্তুতি নিয়ে দেশে আসলাম মস্ত সুখবর নিয়ে। একমাত্র আমরা দুজনেই জানতাম, সবটা অন্যদের বলা হয়নি। দিন গড়ালো। এদেশে আসার পর কিছুদিন বাবার বাড়ি ছিলাম, তারপর ঢাকা আসলাম। সম্পূর্ণ বেড রেস্ট ছিল। ডাক্তার বলেছিল ঠিক করে খেতে হবে, পর্যাপ্ত ঘুমাতে হবে, চিন্তামুক্ত থাকতে হবে। কেন জানি সেই ঘুমটাই হতো না আমার। একটা সময় এসে বুঝতে পারলাম ও রাত জেগে ফোনে কারোর সাথে চ্যাটিং করছে। মেসেজের টুংটাং শব্দ আমার কানে আসতো। প্রেগন্যান্সির জন্য ঘুম পাতলা হয়ে যায়। যদি বলতাম ফোন নিয়ে কি করো, সে বলতো এই তো একটু কাজ আছে, তুমি ঘুমাও। অথচ তখন গভীর রাত। বুঝতে পারতাম, সন্দেহ হতো, কিন্তু কি বলবো, কাকে বলবো? এই মানুষটা তো আমারই, তাকে সন্দেহ করার দুঃসাহস দেখাতে পাইনি। প্রচণ্ড দুর্বলতা কাজ করত। আর এই তো সেই যে এতগুলো বছর আগলে রেখেছে, ভালো রেখেছে আমাকে, কত সংগ্রাম করে আমাকে দিচ্ছে মাতৃত্বের স্বাদ। তার উপর গোয়েন্দাগিরি কি করে করি? মনের ভিতর খুঁতখুত করতো সারাটা সময়। তারপর একটা দরকারে বাবার বাড়ি যেতে হয় কয়েকদিনের জন্য। আর এদিকে ও ঢাকায় বাসা চেঞ্জ করে। আমিও যে কাজে যাই সে কাজ না হওয়াতে
ঢাকায় নতুন বাসায় চলে আসি। এ বাসায় এসেও বিষয়টা লক্ষ্য করি, সে এখন ফোনটা আরও বেশি ব্যবহার করছে। এমনকি সকালে অফিস যাওয়ার আগে বেশ কবার ফোনও আসে। অথচ ও বাথরুমে থাকলে আমি ডেকে দেই, ফোন আসছে তোমার। অন্য কোনো মেয়ের নাম আমার সুমনের কল লিস্টে সবসময়ই জলজল করত। কি মানসিক পীড়া! তারপর একদিন রাত 9টায় সে মেয়েটারই ফোন আসে। সেদিন সব সংকোচ ভেঙে বলেই ফেলি, এত রাতে কি দরকার? সে বলে, একটা কাজে ওকে আগারগাঁও পাঠিয়েছিলাম, তাই পৌঁছে গেছে কি না খোঁজ নিচ্ছিলাম। অথচ ওপাশের বয়সটা বেশ পরিচিত আমার কাছে। এখন আপনারাই বলুন, আমি কি করব?